আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আরও একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়বো পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 3 এর পুলি এবং কপিকল এই টপিকটা। আজকের ক্লাসটা যারা করবা, পুলি এবং কপিকল থেকে তোমাদের কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। আমরা এক্সাম হলে যাই, সেখানে গিয়ে দেখি পুলি এবং কপিকল থেকে ম্যাথ আসছে। কপিকল থেকে ম্যাথ এসে দেখি মাথা টাথা নষ্ট হয়ে যায়, পরে আমরা আর কিছু করতে পারি না। তো আজকের ক্লাসটা করার পরে পুলি এবং কপিকলের যেই যত ম্যাথ আসবে তুমি ইনশাল্লাহ পারবা। তাহলে আমরা বেশি কথা না বলে ডাইরেক্ট ক্লাসটা চলবো। এখন পুলি এবং কপিকল বলতে আমরা কি বুঝি, পুলি জিনিসটা কি সেটা যদি আমরা একটু বুঝতে চাই। এক সময় অনেক আগে যখন কুয়া থেকে পানি তোলা হতো, তো কুয়া থেকে কীভাবে পানি তোলা হতো, এটা যদি আমাদের কুয়া হয় তাহলে এই কুয়াটার ভেতরে পানি আছে, পানিটা কীভাবে তোলা হতো, পানিটা কীভাবে তোলা হতো পানিটা কীভাবে তোলা হতো দেখো তো। এরকম একটা জিনিস থাকতো না, এখানে দুইটা খুঁটির মতো থাকতো, এখানে দুইটা খুঁটির মতো থাকতো, এবং এই খুঁটির মাঝখানে একটা কি থাকতো, এখানে একটা চাকা থাকতো, এখানে একটা চাকা থাকতো, রাইট? এই চাকার মধ্যে সুতা বাঁধ দিয়ে, এই যে একটা একটা সুতার এক প্রান্তে বালতি থাকতো, আর এক প্রান্ত কি থাকতো, যে বাইরে থাকতো, আর এক প্রান্ত বাইরে থাকতো, ঠিক আছে? যেটা একজন মানুষ ধরে টান দিলে এই বালতিটা উপরে উঠে আসতো। তাহলে এই যে আদিম যুগে কুয়া থেকে পানি তোলার জন্য এক ধরনের চাকার ব্যবহার করা হইতো। এই চাকাটাকে আমরা কি বলতে পারি, এই চাকাটাকে আমরা বলি পুলি। এই চাকাটাকে বলি আমরা কি, পুলি। পুলি জিনিসটা আমরা বুঝছি। সেম জিনিসটা কপিকলের ক্ষেত্রেই হয়। কপিকলটা প্রায় একই রকম, মানে একই জিনিস আর কি। আজ এর পেছাল বেড়া লাভ নেই। তাহলে আজকে আমরা কপিকলের 3 থেকে 4টা টাইপ শিখবো, ঠিক আছে? 3 থেকে 4টা টাইপ শিখবো, এবং এই টাইপের ভেতরেই আমাদের মেথ আসবে, ঠিক আছে? এই টাইপের ভেতরেই আমরা মেথ আসবে। তাহলে আমরা টাইপ 1টায় চলে যাই, টাইপ 1টায় আমরা চলে যাই। আমরা সময় নষ্ট করবো না, আমাদের 40 মিনিটের ভিতরে ক্লাস শেষ করতে হবে। টাইপ 1, টাইপ 1-এ কি আছে আমাদের? ধরো আমাদের এরকম একটা কপিকল আছে, এরকম একটা কপিকল আছে, এখানে একটা পুলি আছে, এখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে। এটা ধরো আমাদের M1 ভরের বস্তু, এটা ধরো আমাদের M2 ভরের বস্তু, এটা ধরো আমাদের M2 ভরের বস্তু। M1 ভরের বস্তুটা কি আছে, ঝুলন্ত অবস্থায় আছে। M1 ভরের বস্তুটা কি আছে, ঝুলন্ত অবস্থায় আছে। আর M2 ভরের বস্তুটা একটা টেবিলের উপরে আছে, একটা টেবিলের উপরে আছে। এখন একটা জিনিস তোমাকে আমি বলে দিলাম যে M1 বস্তুর ভরটা M2 থেকে বেশি, M2 থেকে বেশি, এটা তোমাকে বলে দিলাম। এখন তোমাকে এখানে চিন্তা করতে হবে, তুমি এখন চিন্তা কিভাবে করবা, চিন্তা কিভাবে করবা, চিন্তা কিভাবে করবা। চিন্তা করার আগে তোমার পরীক্ষায় প্রশ্ন কি আসবে সেটা বুঝো। পরীক্ষায় প্রশ্ন আসবে, এই এই বস্তুটা কত ধরনের নিচের দিকে পড়বে, 1 সেকেন্ড পর বেগ কত, সুতার টান বল কত, এই টাইপের প্রশ্ন আসবে, এই টাইপের প্রশ্ন আসবে, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন আসবে। যখন আমরা কোয়েশ্চেন সলভ করবো তখন এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের কীভাবে ভিজুয়ালাইজ করতে হবে, মানে চিন্তা করতে হবে। এখন আমরা জাস্ট একটা ধারণা রেখে নেবো যেন আমাদের করতে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে দেখো, এমনের ভর বেশি, সরি এমনের ভর বেশি, এমনের ভর বেশি, M2 এর ভর কম। এমনের ভর বেশি, M2 এর ভর কম, এবং এমনটা কিছু ঝুলন্ত অবস্থায় আছে, এমনটা কিছু ঝুলন্ত অবস্থায় আছে। তাহলে একটা জিনিস বুঝো তো, এই বস্তুটা ঝুলন্ত অবস্থায় আছে এবং এটার ভর বেশি, তাহলে এটা কি নিচের দিকে নামতে চাইবে কিনা? এটা তো নিচের দিকে নামতে চাইবে, যাবে না? নিচের দিকে নামার সময় কিন্তু এই M2 বস্তুটাকে সাথে নিয়ে নেমে পড়বে। যেহেতু ওর ভর কম, তাহলে ওকে নিয়ে কিন্তু নেমে পড়বে। তাহলে এমন ভরের বস্তুটা কি করতেছে, নিচের দিকে একটা বল প্রয়োগ করতেছে। এমন ভরের বস্তুটা কি করতেছে, নিচের দিকে একটা বল প্রয়োগ করতেছে, করতেছে। তার আগে আরেকটা জিনিস চিন্তা করো, এমন ভরের যে বস্তু এটা কত ত্বরণের নিচের দিকে পড়বে সেটা যদি তুমি বুঝতে চাও, সেটা কি অভিকর্ষজ ত্বরণে পড়বে, জি ত্বরণে পড়বে? না, জি ত্বরণে পড়বে না। কেন? কারণ তার সাথে আরেকটা M2 ভরের বস্তু লাগাই আছে, যেটা থেকে বিপরীত দিকে কি করতেছে, বাধা দিতেছে, বিপরীত দিকে কি করতেছে, বাধা দিতেছে। যার কারণে, এবং যার কারণে কি, এবং এখানে সুতার টান আছে, যার কারণে সেটা জি ত্বরণে পড়বে না, এটা জি ত্বরণের থেকে কম ত্বরণে পড়বে। এখন কম ত্বরণে কত ত্বরণে পড়বে সেটা আমাদের বের করতে হবে, সেটাই আমাদের কি করতে হবে, বের করতে হবে। সেটা আমরা কীভাবে বের করবো সেটাই আমরা এখন দেখতেছি। দেখো, এমন ভরের ভিতরে কিন্তু ঝুলন্ত অবস্থা আছে এবং তার ভর বেশি, তাহলে এমন ভরের ভিতরে কি নিচের দিকে একটা বল প্রয়োগ করবে, নিচের দিকে নামতে তো চাই বেশি। যে ঝুলন্ত অবস্থা আছে না, তার ভর বেশি, তাহলে তো নিচের দিকে নামতে চাইবে, এবং নিচের দিকে সে কি করবে, একটা বল প্রয়োগ করবে। কি পরিমাণ বল প্রয়োগ করবে, কি পরিমাণ বল প্রয়োগ করবে, তার ওজনের সমান পরিমাণ। এখন তার ওজন কি, তার ওজন হচ্ছে কি M1G, M1G, এমন ভরের বস্তুর ওজন কি M1G, M1G কি না M1G। এবং দেখো তার সাথে কি একটা সুতা লাগাই আছে, একটা সুতা আছে না, একটা সুতা দিয়ে বাঁধ দিয়ে রাখছো তুমি তাকে। তাহলে সুতার তো একটা টান বল আছে বিপরীত দিকে, বিপরীত দিকে কি আছে, সুতার একটা টান বল আছে, বিপরীত দিকে কি আছে, সুতার একটা টান বল আছে, সেটাকে আমরা কি ধরলাম, টি ধরলাম। সুতার টান বলকে আমরা কি ধরলাম, টি ধরলাম। টি মানে কি, টেনশন ফোর্স, সুতার টান বল, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের M1 বলের বস্তুর ক্ষেত্রে, M1 বলের বস্তুর ক্ষেত্রে। তাহলে একটা জিনিস এখন কল্পনা করো, এখানে M1Gটা বড়, M1Gটা বড় নাকি টিটা বড়, কোনটা বড় তুমি আমাকে একটু বলো তো, কোনটা বড়? অবশ্যই M1Gটা বড়। কিভাবে M1Gটা বড়? M1 ভরের ভর বেশি, M2 ভরের ভর কম, তাহলে M1 ভরের বস্তুটা M2টাকে সাথে নিয়ে নিচে পড়ে যাবে। তাহলে M1 বস্তুটা কোন দিকে গতিশীল, নিচের দিকে গতিশীল, নিচের দিকে গতিশীল।
এখন M1 যেটা কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে, এবং M1 ভরের বস্তুটা গতিশীল কোন দিকে, নিচের দিকে। তার মানে কি প্রভাব কার বেশি, M1 যে প্রভাব বেশি, M1 যে প্রভাব বেশি। টিটা কাজ করতেছে কোন দিকে, বিপরীত দিকে, টিটা কাজ করতেছে কি দিকে, উপরের দিকে, কিন্তু বস্তুটা গতিশীল কোন দিকে, নিচের দিকে। তার মানে কি T2 টিটা কি দুর্বল, M1 যেটা শক্তিশালী। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, এখান থেকে একটা সমীকরণ আসে, কিভাবে সমীকরণটা আসে সেটা একটু দেখো। ধরো এটা একটা বস্তু, এটার মধ্যে এই দিক থেকে তুমি 5 নিউটন বল প্রয়োগ করতেছো, এই দিক থেকে 3 নিউটন বল প্রয়োগ করতেছো। তাহলে এখানে কত, এইটার মধ্যে নিট ত্বরণ কত, নিট ত্বরণটা আমরা কিভাবে বের করি, 5 নিউটন থেকে 2 নিউটনটা বাদ দিয়ে দিই না, এটা এদিকে কাজ করতেছে, এটা তার বিপরীত দিকে কাজ করতেছে। তার মানে কি এটা থেকে এটা বাদ দিলে যে ত্বরণটা, সেই বলটা, যে বলটা আমরা পাবো সেটাই কি তার নিট বল। তাহলে এখানে নিট বলটা কত হবে, নিট বলটা কি হবে আমাদের, নিট বলটা হবে আমাদের এইটা থেকে এটা বাদ দিব, কি হবে M1G মাইনাস টি ইকুয়াল কি হবে, এখন বলো ইকুয়াল কি হবে, M1 ঘরের বস্তুটা কত ত্বরণের নিচে পড়বে, জি ত্বরণে পড়বে না, জি ত্বরণে তো পড়বে না, কি ত্বরণে পড়বে, এ ত্বরণে পড়বে, এ ত্বরণে কি হবে, নিচের দিকে পড়বে। তাহলে আমাদের প্রযুক্ত মানে কার্যকরী বলটা কি হবে, M1A, M1A, এটাকে আমরা দিব 1 নং সমীকরণ, এটাকে আমরা দিব 1 নং সমীকরণ। বুঝছো এই জিনিসটা, বুঝছো? আমরা যখন ম্যাথ সলভ করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের, এখন একটু ঝাপসা ঝাপসা লাগবে, ঠিক আছে? এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, আরো আমরা সামনে যাবো তখন আমরা আরো ক্লিয়ারলি বুঝবো। এই টপিকটা একটু জটিল, এটা অনেকে বুঝতে পারে না, এটা আস্তে আস্তে আমাদের বুঝতে হবে, একবারে আমরা কখনো এই জিনিসটা বুঝতে পারবো না। এখন দেখো, এবার আসি আমরা M1 বারের বস্তুর ক্ষেত্রে গেলে, এবার M2টা দেখো, M2টার সাথে একটা সুতা তুমি বাইরে দিছো, যে সুতাটা, তাহলে এই সুতাটা কি করবে, এইদিকে তার একটা টান দিকে, টান দিবে কিনা বলো, এটা হচ্ছে টি, সুতার টান বল কি টি, সুতাটাকে এইদিকে একটা টান দিবে, দিবে কিনা, দিবে। কেন টান দিবে, কারণ সুতাটা এদিকে গতিশীল, এই যে দেখো M1 বারের বস্তুটা এটাকে নিচে নিচে নেমে পড়তেছে, M1 বারের বস্তুটা এটাকে নিচে নেমে পড়তেছে কিনা, নিচেটা সহ নিচে নিচে পড়তেছে, সুতাটাকে টানটা নিচে নেমে নিতেছে, তাহলে সুতাটা এখন দিকে গতিশীল, সুতাটা এইদিকে গতিশীল, বুঝা দিতেছে এইদিকে, দেখো সুতাটা এই যে এইভাবে গতিশীল, এই যে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গতিশীল সুতাটা, এই যে এইভাবে গিয়ে এইভাবে গতিশীল সুতাটা, সুতাটা এইভাবে গতিশীল, সুতাটা এইভাবে গতিশীল। তাহলে M2 বরের বস্তুর ক্ষেত্রে একটা টান বল কাজ করবে সুতার এদিকে, এটা হচ্ছে আমাদের টি। দেখো তো টি ব্যতীত আর কোনো বল কাজ করে কিনা এখানে, টি ব্যতীত আর কি কোনো বল কাজ করে, করে না, কিন্তু আবার করে, কিন্তু আবার করে। দেখো তো M2 বরের বস্তুটা একটা টেবিলের উপরে আছে, M2 বরের একটা ওজন আছে কিনা, আমরা জানি পৃথিবী কোনো বস্তুকে তার ওজনের সমপরিমাণ বলে নিচের দিকে টানে, তাহলে M2 বরের বস্তুটা নিচের দিকে তার ওজনের সমপরিমাণ একটা বল প্রয়োগ করবে, তার ওজনের সমপরিমাণ একটা বল প্রয়োগ করবে। এখন তার ওজনটা কি, ওজনটা হচ্ছে M2G, এটা হচ্ছে তার ওজন, M2G এটা হচ্ছে তার ওজন, তার ওজনের সমপরিমাণ একটা বল প্রয়োগ করবে, কিন্তু সে তার টেবিলের উপরে আছে, টেবিলের উপরে আছে কিনা, এখন টেবিলের উপরে যেহেতু সে আছে, তাহলে টেবিলের একটা প্রতিক্রিয়া বল আছে, টেবিলের একটা প্রতিক্রিয়া বল আছে, সেই প্রতিক্রিয়া বলটা কাজ করবে কি উপরের দিকে, প্রতিক্রিয়া বলটা কাজ করবে উপরের দিকে, এবং সেটা হচ্ছে আমাদের আর ধরলাম রিঅ্যাকশন প্রতিক্রিয়া বল। তাহলে এইখানে আমাদের M2 ভরের বস্তুর ওজন এবং এই প্রতিক্রিয়া বল দুইটা কি পরস্পর সমান, দুইটা সমান, যার কারণে এখানে এই বলটাকে আমরা কনসিডার করি না, এই বলটাকে আমরা কনসিডার করি না, এটা বাদ দিয়ে দিই আমরা টোটাল, ঠিক আছে? এখানে আমরা সুতার টান বলটা শুধু ইউজ করতেছি। তাহলে দেখো তো এখানে সুতার টান ব্যতীত আর দুইটা বল কাজ করতেছে, যে দুইটা পরস্পর সমান এবং বিপরীত দিকে, যে দুইটা পরস্পর সমান এবং বিপরীত দিকে, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের এখন বল বাকি থাকতেছে কোনটা, টি। তাহলে টি এখান থেকে যদি আমরা নিট বলটা বের করতে চাই, তাহলে টি ইজিক্যাল টু কি হবে, টি ইজিক্যাল টু হবে কি M2A, M2A কেন, কারণ M2 বলের বস্তুটা এই দিকে গতিশীল হবে, কত ধরনের গতিশীল হবে, এই ধরনের গতিশীল হবে। এখন দেখো তো M1 বলের বস্তুটা যদি এই ধরনের দিকে গতিশীল হয়, তাহলে M2টা তো M1 এর সাথে একই সুতা দিয়ে বাঁধা, তাহলে M2 যেই ধরনের গতিশীল হবে, M1টা যে ধরনের গতিশীল হবে, M2টা সেম ধরনের গতিশীল হবে, তাহলে M2টা সেম ধরনের গতিশীল হবে, তাহলে M2 এর নির্ধারণ কি হবে, টি ইজিক্যাল টু M2, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম, 2 নং সমীকরণ ধরলাম। এখন এখান থেকে আমরা চাইলে এ বের করতে পারবো, টি বের করতে পারবো, কিভাবে বের করবো সেটা আমরা সামনে দেখবো, ম্যাথ আসলে আমরা তখন দেখবো। এটা গেল আমাদের কি টাইপ 1, এটা গেল আমাদের টাইপ 1। এখানে কিন্তু কোনো ঘর্ষণ নেই, এই যে টেবিলটা দিচ্ছি না, এখানে কোনো ঘর্ষণ নেই, Fk = 0 নিউটন, আমি এটা বলতে ভুলে গেছিলাম, Fk = 0 নিউটন। ওকে, তাহলে চলো আমরা টাইপ 2 যাই, টাইপ 2 যাই। এখনো ঝাপসা লাগতেছে, আমি জানি তোমাদের তোমাদের এখন ঝাপসা লাগতেছে, কিন্তু ঝাপসা যেন না লাগে সেজন্য আমি টাইপ বাড়াইতেছি। টাইপে আমরা টাইপ ওয়াইজ যখন যাবো তখন দেখবো ঝাপসা ক্লিয়ার হয়ে যাবে, যখন আমরা ম্যাথ সলভ করবো আর কি। তাহলে দেখো টাইপ 2 এর মধ্যে আমাদের কি আসে, টাইপ 2 আমাদের কি আসে, তারপর আমি প্রশ্নটা রেডি করি। এবার আমাদের ধরো ঘর্ষণ আছে, সেম জিনিসটাই কল্পনা করো, সেম জিনিসটাই ধরো কল্পনা করো তুমি, সেম চিত্রটাই আমি দিতেছি, দাও তোমাদের বোঝার জন্য। এটা ধরো আমাদের M1 ভরের বস্তু, এটা হচ্ছে কি আমাদের M2 ভরের বস্তু। এইবার আগের বার ছিল কিন্তু আমাদের ঘর্ষণ ছিল না, আগের বার আমাদের ঘর্ষণ ছিল না, এবার ধরো আমাদের ঘর্ষণ বলে আমি দিয়ে দিলাম F কে,
ঘর্ষণ বলটা আমি F-কে দিয়ে দিলাম। এবং আরেকটা জিনিস বললাম কি ভাই, M1 ইজ গ্রেটার দেন M2, অর্থাৎ M1 বারের বস্তুটার ওজন M2 এর থেকে বেশি, M2 এর থেকে বেশি। ওকে, এবার এখানে কি করবে বলো তো, M2 বারের ওজন, M2 এর ভর যেহেতু বেশি, M1 এর ভর যেহেতু বেশি, সরি M1 এর ভর যেহেতু বেশি, তাহলে সে নিচের দিকে পড়তে চাইবে, সে নিচের দিকে পড়তে চাইবে এবং অবশ্যই সে নিচের দিকে পড়বে। এবং কত ত্বরণের নিচের দিকে পড়বে, কত ত্বরণের সে নিচের দিকে পড়বে, এ ত্বরণের নিচের দিকে পড়বে, এ ত্বরণের নিচের দিকে পড়বে। তাহলে M1 বারের বস্তুটা নিচের দিকে একটা বল প্রয়োগ করতেছে, সে বলটা কি, তার ওজনের সমপরিমাণ। এখন M1 বারের ওজন কি, M1G, M1G একটা ওজনের, তার ওজনের সমপরিমাণ নিচের দিকে বল প্রয়োগ করতেছে। এখন তার সাথে একটা সুতা তুমি বেঁধে দিছো, এখন সুতাটার কি একটা টান বল আছে, সুতাটার একটা টান বল আছে, তাহলে টান বলটা কোন দিকে কাজ করতেছে, বিপরীত দিকে সুতার টান বল কাজ করতেছে, টেনশন ফোর্স, এটাকে আমরা টি ধরে নিলাম, টি ধরে নিলাম। ওকে, এটা গেল আমাদের M1 বারের বস্তুর ক্ষেত্রে। এখন যদি আমরা M1 বারের বস্তুর ক্ষেত্রে সমীকরণ লিখতে চাই, তাহলে সমীকরণটা কি হবে, মানে নিট ফোর্সটা যদি বের করতে চাই, তার মধ্যে নিট কতটুকু বল কাজ করতেছে, একটা বল কাজ করতেছে নিচের দিকে M1G, আরেকটা বল কাজ করতেছে উপরের দিকে টি। বড় কোনটা, বড় কোনটা, বস্তুটা কোন দিকে গতিশীল, M1 বারের বস্তুটা নিচের দিকে গতিশীল, তাহলে বড় কোনটা, M1G। তাহলে M1G মাইনাস টি ইকুয়াল কি হবে, M1A, M1A। একটা ফর্মুলা পড়ছিলে তোমরা, F is equal to F minus FK is equal to কি, MA, F minus FK is equal to MA ফর্মুলাটা পড়ছিলা। এখানে Fটা কি, Fটা হচ্ছে কি ভাই আমাদের প্রযুক্ত বল, Fটা হচ্ছে কি আমাদের প্রযুক্ত বল, Fটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল, F হচ্ছে কি ভাই আমাদের ঘর্ষণ বল, F হচ্ছে আমাদের কি ঘর্ষণ বল, আর MA টা হচ্ছে আমাদের কি কার্যকরী বল, MA টা হচ্ছে কি আমাদের কার্যকরী বল। এখানে M1 এটা হচ্ছে কি আমাদের M1 ভরের বস্তুর উপর যে কার্যকরী বলটা কাজ করতেছে সেটা, M1 ভরের বস্তুর উপর যে কার্যকরী বলটা আছে সেটা হচ্ছে আমাদের M1A। এই যে এখানে যেমন MA, এখানে তেমন M1A, সেম জিনিসটা এখানে প্রযুক্ত হয়েছে। যারা এটা বই আসছো তারা এটা বোঝার কথা। ওকে, ওকে, তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন দেখো আমরা M2 ভরের বস্তুর ক্ষেত্রে কাজ করব। এখন M2 ভরের বস্তুর সাথে একটা সুতা যুক্ত আছে, সুতার একটা টান বল আছে। এখন সুতাটা কোন দিকে গতিশীল, সুতাটা হচ্ছে এইভাবে গতিশীল, তার মানে সুতাটা কি এইদিকে গতিশীল, এইদিকে গতিশীল, তাহলে টান বলটা কোন দিকে কাজ করবে, এইদিকে কাজ করবে, সেটা হচ্ছে টি, টেনশন ফোর্স, টেনশন ফোর্স। আর কোনো বল কি এখানে কাজ করতেছে, কাজ করতেছে, ওই যে ওজন এবং প্রতিক্রিয়া দুটো সরাসরি সমান এবং বিপরীত দিকে, যার জন্য বাদ। তাহলে এখানে আমরা সমীকরণ কি পেয়েছি, T is equal to M2A, T is equal to M2, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম, এটাকে আমরা কি ধরলাম, 2 নং সমীকরণ ধরলাম। তাহলে এটা হলো আমাদের টাইপ 2, এটা হলো আমাদের টাইপ 2, এভাবে আমাদের ভিজুয়ালাইজ করতে হবে। ওকে, এখন আমরা টাইপ 3টা দেখি। এই যে এখান থেকে তোমার কিভাবে ম্যাথ করতে হবে সেটা আমরা কোয়েশ্চেন আসবে, একটু পরে কোয়েশ্চেন দিব, তখন দেখবে একদম পানি পানি হয়ে গেছে এগুলো। ওকে, এখন তো আপাতত বুঝতে থাকো, এখন আপাতত বুঝতে থাকো। চলো এবার আমরা টাইপ 3টা দেখি, টাইপ 3টা দেখি। ও ভালো কথা মনে হয়েছে, এই তো ভুলে গেছিলাম ভাই, ভাই ভাই একটা মনে হয়েছে, এই যে এই টাইপ 2 এর মধ্যে প্রবলেম আছে, প্রবলেম আছে, টাইপ 2 এর মধ্যে প্রবলেম আছে, সরি সরি সরি, ভুলে গেছিলাম তুমি। আমি তো ঘর্ষণ বলতেছিলাম ভাই, আমি তো ঘর্ষণ বলতেছিলাম, এফকে, এফকে ঘর্ষণ বলতেছিলাম, মনে আছে, এফকে যে ঘর্ষণ বলেছিল মনে আছে, এটা M1, এটা M2, M1 is greater than M2। তাহলে বলো তো ভাই এখানে ঘর্ষণ বলতেছিলাম, আমি ঘর্ষণ বলতেছিলাম, প্রথম সমীকরণটা কি পেয়েছিলাম, প্রথম সমীকরণটা পেয়েছিলাম, ধর আমি একটু লিখে নিই, প্রথম সমীকরণটা পেয়েছিলাম M1G minus T equal M1A। এবং দ্বিতীয় সমীকরণটা নিয়ে এখন একটা ব্যাস আছে ভাই, এখানে টি বল কাজ করতেছে এদিকে, মানে সুতার টান বলটা M2 ভরের বস্তুর পর সুতার টান কাজ করতেছে এদিকে, কিন্তু কিন্তু এখানে আর কোনো বল প্রযুক্ত হওয়ার কথা না, আর কোনো বল কাজ করার কথা না, কিন্তু আমাদের কি আছে, টেবিলের ঘর্ষণ বল আছে। এখন টেবিলের ঘর্ষণ বল আছে, এখন আমরা কি জানি ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে কাজ করে। এখন আমাদের M2 ভরের বস্তুটা গতিশীল কোন দিকে, M2 ভরের বস্তুটা গতিশীল আমাদের এইদিকে, তাহলে আমাদের গতির বিপরীত দিকে হচ্ছে এইদিকে, তাহলে আমাদের FK বলটা গতির বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে এইখানে যদি আমরা সমীকরণ লিখতে চাই, তাহলে টি থেকে আমাদের কি করতে হবে, FK টা বাদ দিয়ে দিতে হবে, টি থেকে FK টা বাদ দিয়ে তারপরে আমাদের দ্বিতীয় 2 নং সমীকরণটা লিখতে হবে, যেটা আমি শুধু টি দিয়ে লিখে ফেলছিলাম, ভুল করে ফেলছিলাম, ভুল করে ফেলছিলাম। ওকে, এখানে আমাদের ঘর্ষণ আছে সেটা মাথায় রাখতে হবে। তুমি জাস্ট সিম্পলি মনে রাখবা, যদি তোমার কোনো এরকম ঘর্ষণ থাকে তুমি ঘর্ষণটা বাদ দিয়ে দিবা, ঘর্ষণটা বাদ দিয়ে দিবা। ওকে, সামনে যখন আমরা আরো করবো আর ক্লিয়ার হবো, আস্তে আস্তে ক্লিয়ার হবো, একবারে ক্লিয়ার করার চিন্তা নেই। এখন যতটুকু বুঝছো বুঝছো, সামনে আরো বুঝবা, সামনে আরো বুঝবা, কোনো প্যারা খাওয়ার দরকার নেই। চলো এবার আমরা টাইপ 3 দেখি, টাইপ 3 দেখি। এখন তো ভুল করে দিয়েছিলাম তোমাদের, পরে তোমার ভিডিও করে ছেড়ে দিবা তোমরা অনলাইনে, হ্যাঁ তোমরা আবার ভিডিও করে ছেড়ে দাও, হ্যাঁ এটা কোনো ঠিক না। চলো টাইপ 3 দেখি, ধরো টাইপ 3, এই যে এইখান থেকে মূল খেলাটা শুরু, এইখান থেকে মূল খেলাটা শুরু হবে। ধরো এটা হচ্ছে আমাদের M1 ভরের বস্তু,
এটা M2 ভরের বস্তু, এটা M3 ভরের বস্তু। 14 মিনিট হয়ে গেছে ভাই, তাড়াতাড়ি শেষ করতে হবে, নাহলে ম্যাচ শেষ করতাম না। M1 is greater than M2 is greater than M3। এখানে কোনো এফকে নেই, এখানে কোনো ঘর্ষণ বল নাই, ঘর্ষণ বল নাই ধরলাম আমরা, ওকে। এখন এইখানে তুমি কিভাবে চিন্তা করবা, তোমাকে আমি একটা শর্ত দিয়ে দিচ্ছি কি দেখো, M1 ভরের বস্তুর ওজন সবচেয়ে বেশি, M1 এর ওজন সবচেয়ে বেশি, অর্থাৎ এটা সবচেয়ে ওজন, এটার ওজন সবচেয়ে বেশি, সরি ভর, ভাই বারবার ওজন কেন বলি, এটার ভর সবচেয়ে বেশি, এটার ভর সবচেয়ে বেশি। M2 এর ভর তার থেকে কম, কিন্তু M3 থেকে বেশি। M3 যে ভরটা সেটা সবার থেকে কম, M3 যে ভরটা সেটা সবার থেকে কম, এটা আমি তোমাকে দিয়ে দিলাম, এটা আমি তোমাকে দিয়ে দিলাম। তাহলে দেখো তো ভর কার বেশি বলো, ভর হচ্ছে M1 এর বেশি, তাহলে M1 ভরের বস্তুটা ঝুলন্ত অবস্থায় আছে এবং তার ভর বেশি, তাহলে সে নিচের দিকে একটা বল প্রয়োগ করবে, অবশ্যই কি করবে ভাই, নিচের দিকে একটা বল প্রয়োগ করবে। সেই বলটার মান কি হবে, তার ওজনের সমপরিমাণ একটা বল প্রয়োগ করবে। এতক্ষণ কিন্তু বুঝাইছি কেন নিচের দিকে করবে, সে নিচের দিকে করবে, ঠিক আছে, নিচের দিকে একটা বল প্রয়োগ করবে, কি পরিমাণ বল প্রয়োগ করবে, M1G পরিমাণ বল প্রয়োগ করবে, M1G পরিমাণ বল প্রয়োগ করবে। এখন যদি নিচের দিকে পড়তেছে, কত ধরনের নিচের দিকে করবে, এই ধরনের নিচের দিকে করবে, কি করবে ভাই, এই ধরনের নিচের দিকে করবে, বুঝছো, বুঝছো। তারপরে দেখো, তার সাথে একটা সুতার বাইতে দিছো তুমি, M1 বলের সাথে একটা সুতা বাইতে দিছো, তাহলে সুতার একটা বিপরীত দিকে কি আছে, টান বল আছে, সেই টান বলটাকে আমরা ধরলাম কি, টেনশন ফোর্স T1, T1 ধরলাম টেনশন ফোর্স, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা ইয়েটা বের করতে চাই, বলটা বের করতে চাই, তাহলে আমাদের কি হবে, কোনটা বড় আগে বলো, M1G বড় না T1 বড়, বস্তুটা M1 বস্তুটা কোন দিকে গতিশীল, নিচের দিকে গতিশীল, এবং M1G কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে, তাহলে বড় কোনটা, M1G। তাহলে M1G হবে, M1G মাইনাস কি হবে, মাইনাস হবে বিপরীত দিকে কাজ করতেছে কি, টান বল, সুতা টান বল, যেটাকে আমরা T1 দিয়েছিলাম, তাহলে বিপরীত দিকে কাজ করতেছে T1 ইকুয়াল কি হবে আমাদের, নিট বলটা কি হবে, M1A, M1A, যেহেতু সে নিচের দিকে এ ধরনের করতেছে তাই M1A। এটাকে 1 নং সমীকরণ দাও। এবার 2 নং সমীকরণে আসো। এখন দেখো, এবার আমরা M3টা দেখি আগে, ওকে, M3টা একটু দেখে আসি, M3টা দেখি, তারপরে আমরা M2টা দেখবো। আচ্ছা M2টা আগে দেখি, সমস্যা নেই। আচ্ছা দেখো, M2 ভরের বস্তুটা টেবিলের উপরে আছে, তাহলে সে টেবিলের দিকে নিচের দিকে একটা বল প্রয়োগ করতেছে, সেটা হচ্ছে তার ওজনের সমপরিমাণ, এবং টেবিলটা তার উপরের দিকে একটা বল প্রয়োগ করতেছে, সেটা হচ্ছে কি, প্রতিক্রিয়া বল, সেটা কি প্রতিক্রিয়া বল। যেহেতু ওজন এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং তারা পরস্পর বিপরীত দিকে, তাই সেটাকে আমরা কনসিডার করতে বাদ দিতেছি। তাহলে দেখো M2 ভরের বস্তুটার উপর কোন দিকে বল কাজ করতেছে, দেখো এই দিকে একটা বল কাজ করতেছে, কি বল কাজ করতেছে, এই যে সুতাটার সাথে যে বাইন্ধে রাখছো, এই যে সুতাটার সাথে তাকে বাইন্ধে রাখছো, এখানে কি করতেছে, সুতাটার একটা টান বল কাজ করতেছে, এবং সুতাটা কোন দিকে গতিশীল, সুতাটা হচ্ছে এইদিকে গতিশীল, সুতাটা হচ্ছে এইদিকে গতিশীল, এইদিকে গিয়ে এইদিকে গতিশীল, সুতাটা এদিকে গতিশীল, তাহলে সুতাটা একটা টান বল দিকে কাজ করতেছে, সেটা কি ধরলাম T1, যে আমরা ধরছিলাম T1, সুতার টান বলটা হচ্ছে T1, এখান থেকে এইদিকে কাজ করতেছে। এখন দেখো তো, M2 সাথে কিন্তু আরেকটা সুতা বান্ধা আছে, এই যে আরেকটা সুতা, এটা হচ্ছে আরেকটা সুতা, এটা একটা সুতা, এটা আরেকটা সুতা, এদিকে আরেকটা সুতা বান্ধা আছে, তাহলে এই সুতার একটা টান বল আছে, এবং সেই টান বলটা কোন দিকে কাজ করবে, সেই টান বলটা বিপরীত দিকে কাজ করবে, T1 এর দিকে কাজ করতেছে, তাহলে এই সুতার টান বলটা বিপরীত দিকে কাজ করবে, অবশ্যই কাজ করবে। তাহলে এটাকে আমরা কি ধরলাম, T2 ধরলাম, T2 ধরলাম, তাহলে এখানে কয়টা বল কাজ করতেছে, দুইটা বল কাজ করতেছে, এবং T1 বড় না T2 বড়, অবশ্যই T1 বড়, কারণ M2টা কোন দিকে গতিশীল, M2টা হচ্ছে আমাদের এই দিকে গতিশীল, তাহলে T1 এর দিকে গতিশীল, তাহলে বড় কোনটা, T1। তাহলে এখান থেকে আমরা সমীকরণ দিলে বেরি T1 মাইনাস T2 ইকুয়াল কি হবে ভাই, M2A, যেহেতু M2টা এ ধরনের গতিশীল তাই M2A, তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ, এটা হচ্ছে কি ভাই আমাদের 2 নং সমীকরণ, বুঝছো কিনা বলো। এবার আসি আমরা M3 বস্তুর ক্ষেত্রে। দেখো তো M3 বস্তুটা ঝুলন্ত অবস্থায়, তাহলে নিচের দিকে সে অবশ্যই একটা বল প্রয়োগ করবে, নিচের দিকে তো অবশ্যই একটা বল প্রয়োগ করবে, কারণ কি পৃথিবীর প্রত্যেকটা বস্তু নিচের দিকে টানে, তাহলে M3 কত নিচের দিকে টানবে, M3 তো নিচের দিকে একটা বল প্রয়োগ করবে, কি পরিমাণ বল প্রয়োগ করবে, তার ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করবে, তাহলে M3 এর ওজনের সমপরিমাণ বল কি, M3 M3G, 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 তাহলে M3 তাতে একটা সুতার সাথে বান্ধা আছে, সুতার সাথে বান্ধা আছে কিনা, সুতার একটা টান বল আছে, টান বলটা কোন দিকে কাজ করবে, উপরের দিকে কাজ করবে, তাহলে সুতার টান বলটা কাজ করতেছে উপরের দিকে, তাহলে এটা কি ধরছিলাম আমরা, T2 ধরছিলাম, এইটা আর এইটাতে একই সুতা, তাহলে টান বলটাও সেম থাকবে, এটা হলো T2। এখন এখানে বলো তো ভাই, M3G বড় না T2 বড়, বলো M3G বড় না T2 বড়, অবশ্যই আমাদের T2 বড়, কারণ কি বস্তুটা এইদিকে গতিশীল, এইদিকে গতিশীল, তাহলে T2 বড়, M3G ছোট, তাহলে আমাদের মাইনাস কি হবে, নিট বলটা কি হবে, T2 মাইনাস M3G ইকুয়াল কি হবে ভাই, M3A, M3A, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। তাহলে এটা গেল আমাদের টাইপ 3, এটা গেল আমাদের টাইপ 3, এটা গেল কি আমাদের টাইপ 3। তাহলে দেখো এবার আমরা টাইপ 4 এ যাব, টাইপ 4টা প্রায় এটাই টাইপ 4, টাইপ 4 ধরো সব কিছু সেম, সব কিছু সেম, দিয়ে দিলাম আমি ঘর্ষণ বল, এখানে ঘর্ষণ বল আমি F কে দিয়ে দিলাম, তাহলে কি হবে, ঘর্ষণ বল যদি আমি F কে দিয়ে দিই, তাহলে M2 ভরের বস্তুটার ক্ষেত্রে একটু চেঞ্জ হবে, দেখো M2 ভরের বস্তুর ক্ষেত্রে এদিকে T1 বল কাজ করতেছে, এদিকে T2 বল কাজ করতেছে, এখন আরো একটা বল কাজ করতেছে এখানে, যেহেতু টেবিলের ঘর্ষণ বল আছে, তাহলে ঘর্ষণ বলটা কি করবে, বিপরীত দিকে কাজ করবে, তাহলে এখানে আমাদের 2 নং সমীকরণটা কি হবে, 2 নং সমীকরণটা চেঞ্জ হয়ে যাবে, 2 নং সমীকরণটা চেঞ্জ হয়ে যাবে, কোন বলটা বেশি, T1 বলটা সবচেয়ে বেশি, তাহলে T1 মাইনাস T2 মাইনাস F কে হয়ে যাবে ইকুয়াল কি হবে, M2A। F কাটা কেন হচ্ছে, কারণ কি ঘর্ষণ বল সবসময় বিপরীত দিকে কাজ করে, তার কারণে ঘর্ষণ বলটা আমরা মাইনাস করে দিছি, বাদ দিয়ে দিছি। তাহলে এই গেল আমাদের চারটা কেস,
এইগুলো আমাদের 4টা কেস। এই কেস অনুযায়ী এখন আমাদের ম্যাথ আসবে, আমরা ম্যাথ করবো। ঠিক আছে, এখন দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এই বোর্ডের এই সাইডের উপর জুলুম হয়ে গেছে, হ্যাঁ জুলুম হয়ে গেছে। চলো 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 আমরা ম্যাথ করি। আমি ম্যাথটা নিতেছি, কোয়েশ্চেন নিতেছি। ওই অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ নাকি জানি, এটা হচ্ছে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, আর যেটাই হোক একটা হইলে চলে নাকি। প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন, এটাকে 4 কেজি বরের বস্তুটি কত ধরনের নিচে পড়বে? চার কেজি বরের বস্তুটি কত ধরনের নিচের দিকে পড়বে সেটা আমাদের প্রথম প্রশ্ন বলছে। ঠিক আছে, তাহলে এবার চিন্তা করো, এটাকে আমরা এমন ধরলাম, এটাকে আমরা এমন ধরলাম, এটাকে M2 ধরলাম, এটাকে M3 ধরে নিছি। তাহলে এখন একটু দেখো তো এই চ্যাপ্টার আমরা পড়ছি কিনা বলো তো। এই চ্যাপ্টার একটু মাত্র আগে পড়েছি, এখানে কোনো ঘর্ষণ বল নাই, এখানে আমরা কোনো ঘর্ষণ বল দিছি না। তাহলে দেখো কি হবে, বলো কি হবে, কার ভর বেশি? দেখো তো কোন ভরটা সবচেয়ে বেশি? M1 সবচেয়ে বেশি 4 কেজি, বাকিগুলো 2 কেজি 1 কেজি ছোট। তাহলে এই বস্তুটা মানে এই পুরো কপি কলটা কোন দিকে গতিশীল হবে? মানে এই যে তিনটা বস্তু কোন দিকে গতিশীল হবে? এই দিকে গতিশীল হবে, এই দিকে গতিশীল হবে, এই দিকে গতিশীল হবে। এই যে দেখো এইভাবে এসে এইভাবে গতিশীল হবে। ঠিক আছে, এইভাবে গতিশীল হবে। এখন কি করতেছে দেখো তো, এই যে এমন ভাবে বস্তুটা নিচের দিকে একটা বল প্রয়োগ করতেছে। কি পরিমাণ বল প্রয়োগ করতেছে? একটু আগে বলছিলাম তার ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করতেছে। সেটা কি M1G। উপরের দিকে সুতার একটা টান বল আছে, সুতার টান বলটাকে আমরা কি ধরলাম? T1 ধরলাম। তারপরে দেখো M2 ভরের বস্তুর ক্ষেত্রে এইদিকে একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে এইদিকে একটা বল, দেখি এইদিকে একটা বল কাজ করতেছে, কাজ করতেছে কিনা? কাজ করতেছে, কি বল? টান বল, সুতার টান বল। এখন কোন সুতার সাথে যুক্ত? এই সুতার সাথে যুক্ত। এই সুতার টান বলকে আমরা কি ধরছি? T1 ধরছি। তাহলে এখানে কি হবে? T1। তারপরে দেখো এইদিকে আরেকটা বল কাজ করতেছে, কারণ আরেকটা সুতার সাথে যুক্ত। এইদিকে যে সুতাটা কাজ করতেছে সেটা হচ্ছে T2। তারপরে M3 পরের বস্তুটার ক্ষেত্রে দেখো নিচের দিকে একটা বল প্রয়োগ করবে, নিচের দিকে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে কি? তার ওজনের সমপরিমাণ M3G। এবং উপরের দিকে সুতার একটা টান বল কাজ করবে, সেটা কি? T2। এটা কিন্তু আমি বুঝাইছি একটু আগে, মাত্র বুঝাইছি, তাই আবার বুঝাইলাম না। তাহলে প্রথম সমীকরণটা কি হবে? M1 ভরের বস্তুর ক্ষেত্রে প্রথম সমীকরণটা কি হবে? কোন বলটা বেশি? M1G বেশি। বস্তুটা গতিশীল কোন দিকে? নিচের দিকে। M1G এর দিকে গতিশীল, M1G এর দিকে গতিশীল। তাহলে বস্তুটার সবচেয়ে M1G টা বড় নাকি T1 টা বড়? অবশ্যই M1G টা বড়, কারণ M1G এর দিকে গতিশীল। তাহলে এক নং সমীকরণ কি হবে আমাদের? M1G মাইনাস T1 ইকুয়াল কি হবে? M1A। এটা ধরলাম এক নং সমীকরণ, এটাকে ধরলাম কি এক নং সমীকরণ। তারপরে দেখো, তারপরে M2 ভরের বস্তুর ক্ষেত্রে এখন বলো তো কোনটা বড়? T1 বড় না T2 বড়? M2 বস্তুটা কোন দিকে গতিশীল? এই দিকে গতিশীল। তাহলে এই দিকে কাজ করতেছে কোন বল? T1। তাহলে আমাদের বড় কোনটা? T1। তারপর ছোট হচ্ছে T2 মাইনাস T2 ইকুয়াল কি হবে? M2। এইটাকে ধরো 2 নং সমীকরণ। তারপরে দেখো M3 বস্তুর ক্ষেত্রে কোন কয়টা বল কাজ করতেছে? নিচের দিকে একটা বল কাজ করতেছে, উপরের দিকে একটা বল কাজ করতেছে। বড় কোনটা? উপরের দিকে T2, কারণ গতিশীল উপরের দিকে। এই যে দেখো M1 বল বস্তুটা নিচের দিকে টানতেছে, এদিকে টানতেছে, এদিকে টেনে নিচের দিকে নামাই দিতেছে। তাহলে M3 টা তো এটার সাথে ঝুলন্ত অবস্থায় আছে, লাগাইলেছে নাকি এটার সাথে? তাহলে এটা যদি নিচের দিকে টানতেছে, তাহলে এটা উপরের দিকে উঠে আসে পড়বে, উপরের দিকে উঠে আসে পড়বে কিনা? তাহলে দেখো কোনটা বড়? T2 বড়। তাহলে T2 মাইনাস M3G ইকুয়াল কি হবে আমাদের? M3A। এই যে তিনটা সমীকরণ পেলাম না? এখন আমাদের বের করতে বলছে কি? ত্বরণ। ত্বরণ মানে কি? A। তাহলে A বের করতে বলছে। A বের করার ক্ষেত্রে আমরা কি করব? সবগুলো সমীকরণ যোগ করে দিব। সবগুলো সমীকরণ যদি আমরা যোগ করে দিই, তাহলে আমাদের কি আসে দেখো, সবগুলো সমীকরণ আমরা যোগ করে দিই, সবগুলো সমীকরণ যদি আমরা যোগ করে দিই, এইখানে যোগ না করে উপরে যোগ করে দেওয়া যায়। আচ্ছা, বাধ্য। সবগুলো সমীকরণ যোগ করে দিলে কি হয়? M1G মাইনাস T1, তারপর হচ্ছে প্লাস T1 মাইনাস T2 প্লাস প্লাস T2 মাইনাস M3G। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ যোগ করছি, সবগুলো ডান পক্ষ যোগ করছি। এবার সবগুলোর সবগুলোর বাম পক্ষ যোগ করছি। এবার সবগুলোর ডান পক্ষ যোগ করবো, এবার সবগুলোর ডান পক্ষ যোগ করবো। M1A প্লাস M2A প্লাস M3A। তাহলে এখান থেকে দেখো তো T1 চলে যায়, T2 চলে যায়, থাকে কি? থাকে হচ্ছে আমাদের M1G মাইনাস M3G। আর এই পাশ থেকে যদি আমি a কমন নিই, তাহলে a কমন নিলে কি থাকে? M1 প্লাস M2 প্লাস
m3 থাকে। এখান থেকে আমাদের চাইছে কি ত্বরণ, ত্বরণ মানে কি a, তাহলে a ইজ ইকুয়াল টু কি আসবে, a ইজ ইকুয়াল টু নিচে হচ্ছে আমাদের m1 প্লাস m2 প্লাস m3 আর উপরে হচ্ছে কি আমাদের m1g মাইনাস m3g m3g এটা। তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সারটা চলে যাবে। m1 এর মান কত বলতো, m1 এর মান আমরা কি ধরছিলাম, যে 4 কেজি, 4 কেজি কে আমরা কি ধরছিলাম m1 ধরছিলাম, 4 কেজি কে আমরা কি ধরছিলাম m1 ধরছিলাম। তাহলে m1 এর মান কত 4, এখন g এর মান কত, g এর মান কত, অভিকর্ষজ ত্বরণের মান কত 9.8। তারপরে হচ্ছে কি মাইনাস মাইনাস m3, m3 কি ধরছিলাম আমরা, এই যে m3, m3 কে আমরা 2 কেজি ধরছিলাম, ঠিক আছে, এই যে m3 2 কেজি, 2 ইনটু g এর মান কত 9.8 আর নিচে সবগুলো ভরের যোগফল, m1 কত, m1 হচ্ছে 4, m1 হচ্ছে কি 4 প্লাস m2 কত, m2 কই, m2 হচ্ছে 2, এই যে 2, m2 হচ্ছে 2, আর m2 2, m2 2 না, যে m2 হচ্ছে 1, এই যে এখানে 1, তাহলে 1 আর m3 কত, m3 হচ্ছে যে 2। তাহলে এটাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। ওকে, কই ক্যালকুলেটর আমার, দেখি ক্যালকুলেশন করলে কি আসে, 4 ইন্টু 9.8 মাইনাস 4 ইন্টু 9.8 মাইনাস 2 ইন্টু 9.8, নিচে হচ্ছে 4 প্লাস 1 প্লাস 2, কত আসে ভাই 2.8 ms in the sun। এটা আসে আমাদের কত 2.8 ms in the 2। আশা করি সবকিছু ঠিক আছে, তারপর তোমরা একবার চেক করে নিও, যদি কোনো ভুল করে থাকি একটু সংশোধন করে নিও এবং ক্ষমা করে দিও, ঠিক আছে। মনে হয় না ভুল হয়েছে, সবকিছু ঠিকঠাক আছে, তাহলে একটু দেখি সবকিছু ঠিকঠাক আছে। ক্যালকুলেশন ঠিক থাকলে আমাদের অ্যান্সারটা 2.8 ms in the 2। তাহলে 4 কেজি ভরের বস্তুটা কত ভাগে গতিশীল, কত ভাগে নিচে দিকে পড়বে, সরি কত ত্বরণের নিচে দিকে পড়বে, এই ত্বরণের মান কত 2.8 ms in the 2, 2.8 ms in the 2, বুঝছো। অলরেডি আমরা 26 মিনিট পড়ে ফেলছি, চলো আমরা বাকি ক্লাসটা কন্টিনিউ করি। ওকে ওকে, মুছো, তোমরা কেন বলবো, আমি মুছি। এখন দেখো এটাই আমাদের প্রশ্ন, এটাই আমাদের প্রশ্ন। এবার আমরা গহ নম্বরটা করবো, গহ, গহ না ঘ, আমি গহই বলি। Fk is equal to 0.3। এবার প্রশ্নটা কি দেওয়া যায়, ধরো প্রশ্ন দিলাম আমি 4 কেজি 4 কেজি সুদাটি কেটে দিলে দুই কেজি ভরের বস্তুটি 1 সেকেন্ড পর ব্যাখ্যা চলবে। এই যে পড়ছে প্রশ্নটা, দেখছো কেন কষ্ট দিয়ে দিছে তোমাদের। দেখো কি বলছে, 4 কেজি ভরে 4 কেজি সুতাটা যদি কাইটা দেয় তাহলে 2 কেজি ভরের বস্তুটি 1 সেকেন্ড পর কত বেগ প্রাপ্ত হবে, মানে কত বেগে পড়বে, কত বেগ। এবার কিন্তু ত্বরণ বললে, এবার কিন্তু বেগ বলছে, এবার কিন্তু কি বলছে, বেগ বলছে। খেলা আসছে, কি বলছে ভাই, 4 কেজি ভরের বস্তুটা সুতাটা কেটে দিতে, তাহলে 4 কেজি ভরের সুতাটা কেটে দাও, এটা বাদ, টোটালি বাদ। সুতা যদি কেটে দাও তাহলে এটা থাকবে, সুতা যদি কেটে দাও এটা থাকবে, সুতোই থাকবে না, সুতোই বাদ দিয়ে দিব আমরা, সুতোই দিলাম বাদ দিয়ে, তাহলে এটা স্কেল। তাহলে আমাদের এখন কাজ করতেছে এতটুকু, এতটুকু। তাহলে আমাদের কি কি দিছে, 2 কেজি ভরের একটা বস্তু আছে, 1 কেজি ভরের একটা বস্তু আছে। এখন এখানে একটা জিনিস আছে মিউ, মিউ ইকুয়াল টু 0.3, মিউ মানে কি ঘর্ষণ সহগ, গতি ঘর্ষণ সহগ, ঠিক আছে। তাহলে মিউ থেকে আমাদের প্রথম কাজ কি, ঘর্ষণ বলটা বের করে নিতে হবে। তাহলে ঘর্ষণ বল F k ইকুয়াল টু কি, ঘর্ষণ বল F k ইকুয়াল টু মিউ w, ঘর্ষণ বল F k ইকুয়াল টু মিউ w। আবার w কইবো, w কইবো রে, w কি, এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না, দাঁড়াও 1 মিনিট ভুলে গেছি, ডাব্লিউটা কইবো মু, পেয়ে গেছি ডাব্লিউ, ঠিক আছে, পেয়ে গেছি ডাব্লিউ। দেখো তো আমাদের এই ঘর্ষণ সহগটা কার, কোনটার, এই টেবিলের ঘর্ষণ সহগ দিয়ে দিছে মিউজিক্যাল টু 0.3, টেবিলের ঘর্ষণ সহগ দিয়ে দিছে কি ভাই মিউজিক্যাল টু 0.3।
এখন টেবিলের উপরে কয় কেজি ভরের একটা বস্তু আছে, 1 কেজি ভরের একটা বস্তু আছে, তাহলে ডাব্লিউটা কি হবে? এই বস্তুর ভরটাই তো হবে নাকি? এই বস্তুর ভরটাই তো হবে। তাহলে এর ভর কত? এর ভর হচ্ছে, এটাকে আমরা m2 ধরলাম, এটাকে m1 ধরলাম, তাহলে ভর কি হবে ভাই? m1 ইন্টু জি, m1 ইন্টু জি। মান বসে দাও, মিউ এর মান কত? মিউ এর মান প্রশ্ন বলে দিয়েছে 0.3 ইন্টু m1 এর মান কত? m1 কই? m1 না ভাই, m2। m2 কত আছে? m2 হচ্ছে 1 কেজি, তাহলে 1 ইন্টু 9.8। তাহলে এটাকে ক্যালকুলেশন করো 0.3 ইন্টু 9.8, 0.3 ইন্টু 9.8, এটা আসে ভাই 2.94, 0.3 ইন্টু 9.8 আসে 2.94, 2.94 নিউটন, 2.94 নিউটন। এটা কি আমাদের টেবিলের ঘর্ষণ বল, টেবিলের ঘর্ষণ বল। তাহলে দেখো তো এখানে কি করতেছে, আমাদের চাইছে কি ওই ব্যাগ, চাইছে কি ব্যাগ, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা বুঝে যাচ্ছি, পরে বুঝেছি। দেখো তো এই যে এমন বড় বস্তুটা নিচের দিকে পড়বে, নিচের দিকে পড়বে কি, নিচের দিকে বল প্রয়োগ করবে কিনা? বল প্রয়োগ করবে, কি পরিমাণ বল প্রয়োগ করবে? এমন জি। উপরের দিকে এই যে সুতার একটা টাঙ্গল আছে কি টি, এইদিকে সুতার একটা টাঙ্গল আছে টি, আর কোনো বল কাজ করতেছে না, কিন্তু আবার কাজ করতেছে কি বল? ঘর্ষণ বল, ঘর্ষণ বল কাজ করতেছে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? বিপরীত দিকে কাজ করে। তাহলে প্রথম সমীকরণটা কি হবে? এম1 জি মাইনাস টি। প্রথম সমীকরণটা আমি এখানে লিখি, এম1 জি মাইনাস টি ইকুয়াল কি হবে? এম1 এ। কোনটা বড়? এম1 জি বড়, কারণ নিচের দিকে পড়বে। 2 কেজি বেশি না 1 কেজি বেশি? অবশ্যই 2 কেজি বেশি, তাহলে পড়বে কোন দিকে? নিচের দিকে। তাহলে ভাইয়া বেশি কোনটা? এম1 জি, এম1 জি। দেওয়া যায় সমীকরণ। তারপরে এটার মধ্যে টি বেশি, তাহলে টি মাইনাস এফ কে, টি মাইনাস এফ কে ইকুয়াল টু কি হবে? m2 a। এগুলো তো আর বুঝিয়ে দিছি না? বুঝেছি তখন, বুঝেছি তখন। তাহলে আমাদের ব্যাগ বের করতে হবে না ভাই? ও, এফ কে ইকুয়াল টু কি পেয়েছিলাম? এফ কে ইকুয়াল টু 2.94 পেয়েছিলাম। এফ কে ইকুয়াল টু কি পেয়েছিলাম? 2.94 নিউটন। বুঝো, আমাদের ব্যাগ বের করতে হবে। কি বলছে? ব্যাগ বের করতে হবে। তাহলে ব্যাগ নির্ণয়ের ফর্মুলা কি? ব্যাগ নির্ণয়ের ফর্মুলা কি? বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ব্যাগ বের করতে হলে আমাদের এ লাগবে, টি তো আমাদের দেওয়াই আছে, টি আমাদের দেওয়াই আছে প্রশ্নে। তাহলে আমাদের এ লাগবে, তাহলে আমাদের এ বের করতে হবে। তাহলে চলো আমরা এ বের করে ফেলি। তাহলে এক আর দুই যদি আমরা যোগ করে দিই, তাহলে তো আমরা এটা পেয়ে যাবো। তাহলে 1 প্লাস 2, 1 প্লাস 2 করে দিলে কি হবে? m1 জি মাইনাস টি প্লাস টি মাইনাস এফ কে, মাইনাস এফ কে, তারপরে এখানে হবে m1 a প্লাস m2 a। পরের লাইন দেখো, এই টি আর টি চলে যায়, থাকে কি m1 জি মাইনাস এফ কে, এই পাশ থেকে a কমন নিলে m1 প্লাস m2। তার মানে আমাদের লাগবে কি? a ইজ ইকুয়াল টু কি হবে? নিচে হবে m1 প্লাস m2, উপরে হবে m1 জি মাইনাস এফ কে। তাহলে উপরে m1 এর মান কত? m1 এর মান হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 9.8 মাইনাস 2.94, 2.94। তাহলে নিচে কি থাকে? নিচে হচ্ছে কই? নিচে কি আছে? m1 প্লাস m2, তাহলে 2 প্লাস 1, নিচে হচ্ছে 3, নিচে হচ্ছে 3, 2 প্লাস 1। এটা ক্যালকুলেশন করি, এটাই ক্যালকুলেশন করি। 2 ইন্টু 9.8 মাইনাস 1 2.94, নিচে হচ্ছে 2 প্লাস 1। এটা আসবে আমাদের 5.553, 5.553। এটা আসে আমাদের কত? 5.553 ms ইনভার্স 2। এখন চাইছি কি আমাদের ব্যাগ, চাইছি কি আমাদের ব্যাগ। তাহলে ব্যাগ নির্ণয়ের ফর্মুলা কি বলো? b is equal to u plus at। আমাদের ব্যাগ b is equal to u plus at। আমাদের কত সেকেন্ড পর, কত সেকেন্ড পর ব্যাগ বের করতে বলছে? 1 সেকেন্ড পর। তাহলে আমাদের টাইমের মান কত দিয়েছে? 1 সেকেন্ড। তাহলে t হবে আমাদের 1, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু a হবে কত? a ও পাইছি আমরা 5.553 ms ইনভার্স 2। আমাদের u এর মানটা কত হবে? u, এখন বলো তো একদম শুরুতে এই পুরো সিস্টেমটা কি স্থির ছিল না? সবগুলো কি স্থির ছিল না? প্রথমে তো স্থির ছিল, স্থিরের পরে আসে গতিশীল হয়েছে। তাহলে যেহেতু স্থির ছিল, তাহলে আমাদের আদিবে কত? 0। তাহলে ইউ ইজ ইকুয়াল টু কি আমাদের 0। এখন এ পাইছি কত আমরা? এ পাইছি আমরা 5.553, এ পাইছি আমরা কত? 5.553, এ পাইছি আমরা কত? 5.553। এখন টি এর মান কত ভাই? টি এর মান হচ্ছে 1, তাহলে ক্যালকুলেশন করলে কি আসে? 5.553 ms ইনভার্স 1 আসে অ্যান্সার। এটাই তো নাকি? এটাই তো। তাহলে আমাদের কত ব্যাগের নিচে দিকে পড়বে? 5.553 ms ইনভার্স 1 ব্যাগের নিচে দিকে পড়বে। বুঝছো? বুঝছো কিনা বলো? বুঝলে ভালো, না বুঝলে কিছুই না। চলো পরেরটায় যাই, পরেরটায় যাই। কোয়েশ্চেন রাখি, দাঁড়াও। চলো পরের প্রশ্নটা দেখি। আশা করি বুঝতেছো তোমরা। এটা ভাই পাবনা জেলা স্কুলে আসছে, ওকে? পাবনা জেলা স্কুল এখন যেটা দিতেছি, কোনো ঘর্ষণ মর্ষণ নাই। এটা হচ্ছে 2 কেজি,
এটা হচ্ছে 13 কেজি, এটা হচ্ছে 10 কেজি, 10 কেজি না, 10 কেজি 10। ওকে, এখন এটা দেওয়া আছে আমাদের এম, প্রশ্নে আমাদের দেওয়া আছে এটা এম। প্রথম প্রশ্ন বলছে 13 কেজি ভরের বস্তুর উপর টান বল কত? টান বল, টান বল চাইছি, টান বল বের করতে হবে। এখন মাথায় রাখবা, টান বল বের করতে হলে তোমাকে অবশ্যই এ এর মান বের করতে হবে, পুরো সিস্টেমে এর মানটা বের করতে হবে। ঠিক আছে, টান বল বের করতে হলে এর মান বের করতে হবে। এখন এর মান তুমি কিভাবে বের করবে সেটা তুমি জানো। ধরে নিলাম এটাকে এমন, এটাকে এমন ধরে নিলাম, আর প্রশ্নে বলে দিছে এটা এম, আর এটাকে আমরা এম2 ধরে নিলাম, এটাকে এম2 ধরে নিলাম। তাহলে এমন ভরের বস্তুটার ওজন বেশি 13 কেজি, আর সরি বড় বেশি, বড় হচ্ছে 13 কেজি, আর এর বড় হচ্ছে 10 কেজি, বড় হচ্ছে 10 কেজি। তাহলে এটার বড় 2 কেজি, তাহলে সিস্টেমটা কোন দিকে যাবে? সিস্টেমটা না যেটাই হোক, এটা 13 কেজি ভরের বস্তুটা নিচের দিকে টেনে নিয়ে যাবে সবগুলোকে। তাহলে প্রভাব কার বেশি? 13 কেজি ভরের বস্তুর বেশি। তাহলে 13 কেজি ভরের বস্তুটা নিচের দিকে একটা বল প্রয়োগ করবে, তার ওজনের সমপরিমাণ এমন জি। উপরের দিকে যে সুতার একটা টান বল আছে সেটা কি T1, সেটা হচ্ছে T1। এই T1টা কার উপর কাজ করতেছে? 13 কেজি ভরের বস্তুর উপর সুতার যে টান বলটা কাজ করতেছে সেটা হচ্ছে T1। তারপরে দেখো এই যে T1, এখন এখান থেকে সমীকরণ লিখবো আমরা। সমীকরণ কি? এমন যেটা বড়, কেন বড় তোমরা জানো, এমন যে মাইনাস T1, আমি বুঝাইছি একটু আগে। এমন এ দাও এক নম্বর সমীকরণ। তারপরে আসো এই 2 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে এইদিকে একটা বল কাজ করতেছে T1 সুতার টান, এইদিকে একটা সুতার টান কাজ করতেছে। যেহেতু দুটো সুতা আলাদা, তাহলে এইটা সুতার টান বলটা আলাদা হয়ে যাবে, তাহলে এটা T2। তাহলে এখানে বড় কোনটা? T1 বড়, T1 বড়, কারণ গতিশীল কোন দিকে? এদিকে, তাহলে বড় কোনটা হবে? T1। তাহলে T1 - T2 ইকুয়াল কি হবে? M2 A, M2 A, যেখানে যেহেতু কোনো ঘর্ষণ নেই, যেহেতু কোনো ঘর্ষণ নেই। M2 ভরের বস্তুর উপর কি কাজ করতেছে? এটা M2 না, এটা শুধু M। তারপর M2 ভরের বস্তুর উপর কি কাজ করতেছে? নিচের দিকে একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে কি? M2G। আর উপরের দিকে সুতার টান বল কাজ করতেছে কি? T2। তাহলে কি হবে? M2G মাইনাস T2 ইকুয়াল কি হবে? M2A। দাও 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ। তাহলে 1 2 3 যোগ করে দাও, আমি এখানে যোগ করে দিই। 1 2 3 যোগ করে দিই, এই 1 2 3 যোগ করে দিই। 1 2 3 যোগ করলে T1 T1 T2 চলে যায়। থাকে কি আমাদের M1G প্লাস M মাইনাস হবে মাইনাস M2G ইকুয়াল কি MA। এইখানে না লিখে আমি এখানে লিখি। ওকে, এই যে সবগুলো গেছে, থাকে কি M1G মাইনাস M2G ইকুয়াল কি থাকে? M1A প্লাস MA প্লাস M2A, এটা হচ্ছে আমাদের থাকে। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? M1G মাইনাস M2G ইকুয়াল, এখান থেকে কমন নিলে M1 প্লাস M প্লাস M2। তারপরে দেখো পরের লাইনে আমরা A ইকুয়াল টু কি পাই? M1 প্লাস M প্লাস M2, উপরে হচ্ছে M1G মাইনাস M2G, আর কিছু না। মান বসায় দাও, মান তো বসাইতে পারবে নাকি? M1 এর মান কত? M1 এর মান হচ্ছে 13, M এর মান কত? M এর মান হচ্ছে 2, M এর মান হচ্ছে 2 প্লাস M2 এর মান কত? M2 এর মান হচ্ছে 10, 10 উপরে M1G, M1 এর মান কত? 13, তাহলে 13 × 9.8, G এর মান তো 9.8 তোমরা জানো। তাহলে M2 এর মান কত? M2 এর মান হচ্ছে 10, তাহলে 10 × 9.8, এটা এই ক্যালকুলেশন চলে যাবে 1.176, এটা ক্যালকুলেশন চলে আসবে কি 1.176 mS/2। ওকে, তাহলে এটা আমাদের ত্বরণের মান। তো আমাদের তো চাইছে ত্বরণের মান, চাই না, আমাদের চাইছে কি কিসের মান ভাই? টান বল চাইছে। টান বল কার? টান বল 13 কেজি ভরের উপর, মানে T1 এর মান চাইছে, T1 এর মান চাইছে। 13 কেজি ভরের উপর টান বল কোনটা কাজ করতেছে? T1, তাহলে আমাদের চাইছে T1। তাহলে T1 বের করতে আমাদের কি করতে হবে? দেখো T1টা আমরা কিভাবে বের করতে পারি? এটাকে আমরা কয় নং সমীকরণ ধরছিলাম? 2 নং। এটাকে আমরা 3 নং সমীকরণ ধরছিলাম। তাহলে দেখো তো 2 আর 3 কে যদি আমরা যোগ, না 2 আর 3, হ্যাঁ 2 আর 3 কে যদি আমরা যোগ করে দিই, দাঁড়াও একটু দেখি, ওয়েট আ মোমেন্ট। এখানে ভুল করছি না ভাই? এটা ভুল করছি তো? বল কোনটা বেশি? T2 বেশি ভাই, তাহলে T2 আগে হবে, T2 মাইনাস M2G হবে নাকি? T2 মাইনাস M2G হবে, রাইট? T2 মাইনাস M2G হবে না? ভুল করছি, ভুল করছি, তোমরা সংশোধন করে নিও, ঠিক আছে? একটু সংশোধন করে নিও। ওকে, তাহলে দেখো এবার যদি আমরা 2 আর 3 থেকে যোগ করে দিই, আমাদের যেহেতু টান বলতেছে 13 কেজি বরাবর T1, তো 2 আর 3 কে যদি আমরা যোগ করে দিই, তাহলে দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে T2 আর T2 চলে যায়, তাকে কি T1 M2G আর M2, যেখানে আমরা মান বসে দিলে ইজিলি T1 এর মানটা পেয়ে যাবো, ইজিলি T1 এর মানটা পেয়ে যাবো। এটা কিন্তু সঠিক, এটা কিন্তু সঠিক। ওকে, তাহলে দেখো 2 আর 3 আমরা যোগ করে দিব, 2 প্লাস 3 যোগ করলে কি হয়? যোগ করলে কি হয়? T1 মাইনাস T2 প্লাস T2 মাইনাস M2G ইকুয়াল কি MA প্লাস M2A। এখান থেকে T2 চলে যায়, থাকে কি T1 ইজ ইকুয়াল টু কি হবে? MA প্লাস M2, যেটা আমাদের ওই সাইডে আছে ওই সাইডে তো থাকবে, এই ডেভিয়েশন মাইনাস আছে, ওই সাইডে প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে? M2A। এটা তোমাদের জেনারেল মেথড পড়ার কথা নাকি সমীকরণে। এখন মান বসাও,
এম এর মান কত ভাই? এম এর মান হচ্ছে প্রশ্নে দিয়েছে 2 কেজি, এম এর মান কি দিয়েছে 2 কেজি। 2 ইনটু এ এর মান কত হয়েছে 1.176 প্লাস এম টু কত ভাই? এম টু কই? এই যে এম টু দিয়েছে 10 কেজি, তাহলে 10 ইনটু 9 ইয়া এ এর মান কত পাইছি 1.176 প্লাস এম টু এর মান কত? এই দেখছে কোনটা এর মানে? ঠিক আছে ঠিক আছে, তাহলে এম টু কত ভাই? 10, 10 ইনটু জি এর মান কত? 9.8, জি এর মান কত? 9.8। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসে কত? ক্যালকুলেটরে উঠে দাও, এটাকে ক্যালকুলেশন করলে আসে 1.122 2 ইন্টু 1.16 প্লাস 10 ইন্টু 1.16 প্লাস 10 ইন্টু নিউটন, এটা আসে আমাদের 112 দশমিক, এটা আসে আমাদের 112.12 নিউটন, 112 নিউটন, এটা হচ্ছে আমাদের 112.112 নিউটন আসে। ওকে, তাহলে আমাদের এই 13 কেজি ভরের বস্তুর উপর কত বল কাজ করতেছে? 112.1112 নিউটন বল কাজ করতে বা টান বল কাজ করতেছে। ওকে, এটাই আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমাদের বলছে কি, এটা করলে আমাদের শেষ হবে ক্লাস, এটা করলে আমাদের ক্লাস শেষ, একদম সহজ এটা। আমাদের বলছে কোনটা বলছি কিভাবে ভুলে গেছি, দাঁড়াও মনে করি, প্রশ্নটা মনে করি। ও মনে পড়ছে, আমাদের কি বলছে ভাই? 4 সেকেন্ড পর এম এর অবস্থান, 4 সেকেন্ড পর এম এর অবস্থান চাইছে আমাদের। ওকে, 4 সেকেন্ড পর এম এর অবস্থান, এই যে আমাদের পুরো সিস্টেমটা 13 কেজি ভরের বস্তুর ওজন বেশি, শুধু নিচের দিকে টানতেছে। 4 সেকেন্ড পর এমটা তার আদি অবস্থান থেকে কতটুকু সরে যাবে সেটা আমাদের চাইছি, সেটা আমাদের চাইছি। কিভাবে বের করবো? আমরা ফর্মুলা জানি না, এস ইজ ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, হাফ অফ এটি স্কোয়ার, ইউ এর মতো জিরো, একদম শুরুতে তার দিকে জিরো ছিল, তাহলে ইউটি আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে থাকে কি হাফ এটি স্কোয়ার। তাহলে দেখো তো গত ম্যাথে আমরা এর মান পাইছি কিনা, গত ম্যাথে আমরা এর মান পাইছি 1.176 তার ইনটু, তাহলে টি কত? টি বলছে আমাদের 4 সেকেন্ড পর, তাহলে আমাদের দিলাম 4 তার উপর স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 9.0 নাকি 9 পয়েন্ট কত জানি আসে, এটা আসে আমাদের প্রায় 9.408 মিটার, 9.408 মিটার আসে। ওকে, 9.408 মিটার। তাহলে আমরা অ্যান্সার কি লিখবো? 4 সেকেন্ড পর এম এর অবস্থান আদি থেকে এত মিটার দূরে, কোন দিকে? 13 কেজি ভরের বস্তুর দিকে। ওকে, তাহলে এটাই ছিল আমাদের কম্পিউটারের ম্যাথ। আশা করি আজকের ক্লাসটা তোমরা একদম ইজিলি বুঝছো। এরকম আরো ক্লাস করতে চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকো। আল্লাহ হাফেজ।